এখন এই মুহূর্তে মানে স্লোগান তো একটাই যে তৃণমূলের বিসর্জন, 2026-এ তৃণমূলের বিসর্জন। কিন্তু এই যে বিভিন্ন সভা বা সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি চলছে, তাতে প্রচুর ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। মানুষ আসছেন, কথা শুনছেন, জয় বাংলা বলে জোর স্লোগান দিচ্ছেন, আর পাশাপাশি কিছু পলিটিক্যাল বায়নারিও তৈরি হচ্ছে। আমার প্রোগ্রাম করতে গিয়ে, টিভিতে প্রোগ্রাম করতে গিয়ে মনে হয়েছে অদ্ভুতভাবে বিজেপি আর নির্বাচন কমিশনকে একসঙ্গে করে দেখা হচ্ছে। বিজেপিকে সাম্প্রদায়িক তকমা তো ছিলই বিজেপির ওপরে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে বিজেপিকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এই সমস্ত পারসেপশন, পরিযায়ী শ্রমিকদেরকে মারা ধরা ইত্যাদি নানান এমন এমন টপিক করছে। আমার কাছে খুব লিউক্রেটিভ ছিল যে যদি একদিন দেবজিৎ সরকারকে পাই। কেন আমি বলছি? কারণ দেবজিৎ আগে টিভিতে যেভাবে আয়লা আমফান করতেন, যেভাবে ঝড়ের মতো বিরোধীদেরকে বিজেপি মুখপাত্র হিসাবে, প্যানেলিস্ট হিসাবে জবাব দিতেন, সেই জায়গাটা পাওয়ার খুব দরকার ছিল। এখন নতুন বিজেপি রাজ্য কমিটি তৈরি হলো এবং সেই নতুন বিজেপি রাজ্য কমিটিকে দেবজিৎ সরকার, আইনজীবী দেবজিৎ সরকার, এবং প্রথম থেকে বিজেপি করে আসা ছোট 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 পদক্ষেপে একেবারে মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন জনারে রাজনীতি করা মানুষটি পেলেন হচ্ছে রাজ্যের মুখ্য প্রবক্তা বা মুখ্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, অর্থাৎ ঠিক শ্রমিক ভট্টাচার্যের যে পদটা ছিল সেই জায়গাটা দেওয়া হলো দেবজিৎ সরকারকে। আমার পূর্ব পরিচিত, কাজেই ওই রাগঢাক করে বা গ্রামার মেনে আলোচনা হয় না আমার দ্বারা, হবেও না আজকে। খুব স্বাভাবিকভাবে আমি স্বাগত জানাবো দেবজিৎ সরকারকে আজকের অনুষ্ঠানে। নমস্কার দেবজিৎদা, নমস্কার। দেবজিৎদা, একটা জায়গা যেটা ছিল, যেটা আমি ওই বলে না যে একটা প্রেমের কথা আছে, আই মিস ইউ, আই লাভ ইউ, আই মিস ইউ। তো সেখানে দাঁড়িয়ে কিছু বিজেপি নেতা ছিলেন যাদেরকে আমরা মিস করতাম, যাদেরকে আমরা প্রায়শই টিভিতে দেখতাম। আমি দু একজনের নাম বলতে পারি, রাজুদা, সায়ন্তনদা, আপনি। এই সম্প্রতি 2-3 বছর একটা নতুন জনারে 34 জনের একটা রাজ্য কমিটি তৈরি হলো এবং সেখানে আবার অনেকের ফিরে আসা। কি ইঙ্গিত দিচ্ছে এটা? বিজেপিতে রাজ্য কমিটি একটা বহমানতা, এটা কোনো বিশেষ ঘটনা নয়। একটা রাজ্যে একটা রাজনৈতিক দল 365 দিন যারা রাজনীতি করেন তাদের একটা কমিটি থাকবে, এটাই স্বাভাবিক। নতুন কমিটি হলে সবাই থাকবেন না, এটাও স্বাভাবিক। কিন্তু পুরনোরা কেউ দল ছেড়ে চলে যাননি, দলের বাইরে কেউ যাননি, দলে থাকবেন, দলের অন্যান্য কাজ করবেন। রাজ্য কমিটি তো একটা তকমা, একটা জায়গা, সেইটুকুই। তারপরে বিজেপিতে এমন বহু লোক আছেন যাদের আমরা নাম জানি না, মানে আমরা জানি, বাইরের লোক জানেন না। বিজেপিতে এমন বহু লোক আছেন, বহু কার্যকর্তা আছেন যারা 80 সাল থেকে তিল তিল করে এই পার্টিটাকে প্রতিষ্ঠিত করেছেন। বিজেপিতে বহু লোক আছেন যাদের কোনো ছবি আপনাদের কোনো টেলিভিশন চ্যানেলে আলাদা করে দেখা যাবে না, হয়তো মব যদি দেখানো হয় সেখানে দেখা যাবে, তাকে অনেক খুঁজলে দেখা যাবে। কোনো সংবাদপত্রে 2 লাইন অবধি বেরোয়নি, 1 লাইন তার নাম নেই। এরকম লোকেদের জন্য বিজেপি আজকে এই জায়গায় পৌঁছেছে যে আপনি এই আপনার সংবাদ চ্যানেল, যে সংবাদ মাধ্যমের, সেখানে আমাকে ডেকেছেন বিজেপির প্রতিনিধি হিসেবে। এখানে ব্যক্তি দেবজিতের থেকেও বড়, দেখতে শুনতে ভালো লোকেরা আছেন, তারা তাদের স্ব ক্ষেত্রে অনেক শ্রেষ্ঠতা পেয়েছেন। তারা আমার থেকে অনেক 100 গুণ হয়তো ভালো বলেনও, যেটা আপনাদের এই কাজের জন্য প্রয়োজনীয়। কিন্তু তা সত্ত্বেও আপনারা আমাকে ডেকেছেন, তার কারণ এটা আমি দেবজিৎ বলে এখানে আসিনি, আমি এখানে আমার পার্টির প্রবক্তা হিসেবে আমি এসেছি। সর্বভারতীয় ক্ষেত্রে নীতিন নবীনজিকে পাচ্ছেন নতুন দলীয় প্রেসিডেন্ট হিসাবে, ঠিক সেই সময় একই কথা, দলের সত্তা হচ্ছে সবার আগে দলীয় কর্মীদের কাছে, তারা প্রত্যেকে সৈনিক। আমাকে একটা কথা বলুন, যখন আপনি বলছেন যে কেউ কোথাও যায়নি, তো একদম ঠিক, এরা কেউ কোথায় যায়নি, অন্য দলের স্রোতে বহমান তারা হয়নি। একমাত্র দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। এই জন্য তাহলে বিজেপির মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল কেন? উনিও তো ডেডিকেটেড, উনিও তো একদম তার মানে মাদার ফাউন্ডেশন থেকে উঠে আসা মানুষ। প্রতিটি মানুষ ভুল বুঝেছিলেন দিলীপ ঘোষকে? প্রতিটি মানুষের একটা নির্দিষ্ট ব্যক্তিসত্তাও থাকে। কে কোন সংস্কারের স্তরে আছেন, সংস্কারের বিভিন্ন স্তরে পার্টির মধ্যে, সেটা তার উপরে, তার বিভিন্ন পরিবেশের উপরে সেটা নির্ভর করে। দিলীপবাবু আমাদের দলের
নেতা, কার্যকর্তা, সৈনিক, এমন একজন রাজনৈতিক কর্মী দিলীপ ঘোষ যাকে বাদ দিয়ে বাংলা বিজেপিকে কল্পনা করা যায় না, যিনি বিজেপি ছেড়ে দিচ্ছেন বলে বহু কষ্ট কল্পনা মিডিয়া করেছিল, বিভিন্ন রকম মিডিয়ার আঁচেতে কখনো সিম, মানে কখনো গনগনে আঁচ, কখনো মৃদু আঁচে এটাকে ভাপা হয়েছিল, ভাজা হয়েছিল, কিন্তু দিনের শেষে দিলীপ ঘোষই থেকেছেন। তিনি বিজেপির সৈনিক হিসেবেই আত্মপ্রকাশ করেছেন। তিনি বিজেপির হয়ে এখনো কথা বলছেন, ভবিষ্যতেও বলবেন। দিলীপ দা যাবেন কোথায়? দিলীপ দা আমাদের, উই আর পার্টি উইথ ডিফারেন্স। আমরা একটু আলাদা ধরনের পলিটিক্যাল পার্টি যারা বলেন, তা আমাদেরকে সবাই এটা মানতে বাধ্য হন। আমাদের যারা বড় বলেন, যারা আমাদের মানে আনুগত্য ঠিক বলবো না, কিন্তু যারা আমাদের সমীহ করেন, যারা আমাদের সাপোর্ট করেন, সমর্থন করেন, কিন্তু আমাদের পার্টি করেন না, তারা সবাই কিন্তু একটা কথায় বিশ্বাস করেন, উই আর দ্য পার্টি উইথ ডিফারেন্স। আমরা সাধারণত কারুর এরকম স্তুতি কিংবা নিন্দায় আমরা খুব একটা পরিবর্তিত হই না। আমরা পরিস্থিতি সঙ্গে মানিয়ে নিই না। আমরা পরিস্থিতি যাই হোক না কেন, তাতে আমাদের বিচারধারা একই রাস্তায় চলে, একই লক্ষ্যে চলে। এটা দেবজিৎ সরকার বলছে, কিন্তু দেবজিৎ সরকারকে যখন খোলা মেলাভাবে জিজ্ঞেস করি, এই যে ব্যক্তি কেন্দ্রিক নয়, দল এবং শৃঙ্খলা কেন্দ্রিক নীতি নির্ধারণ এবং একটা পদ্ধতি, দলকে মেনে, তার প্রিন্সিপাল মেনে, সেই অনুযায়ী কর্মীরা চলছেন। আপনি ব্যক্তি আক্রমণ করেন না বলছেন, আপনাদের দলের বিরোধী দলনেতা প্রতিদিন ব্যক্তি আক্রমণ করেন। ব্যক্তিকে কি আক্রমণ করেন? আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ব্যক্তি, দেখুন মুখ্যমন্ত্রী, সরাসরি বলি, মুখ্যমন্ত্রী বা যিনি এই সিস্টেমটাকে চালান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তার বিরুদ্ধে কি ব্যক্তি আক্রমণ সেটাকে বলা হবে? বা তিনি যখন জ্যোতি বসুকে বলতেন বা বুদ্ধ দেব ভট্টাচার্যকে যখন আক্রমণ করতেন, তখন কি ওটা ব্যক্তি আক্রমণ বলে ধরা হবে? যদি ব্যক্তি আক্রমণের একটা সীমা থাকে, যে কোনো আক্রমণ, রাজনৈতিক আক্রমণের একটা সীমানা থাকে, সেই সীমানা পেরিয়ে গেলে ব্যক্তি আক্রমণ বলা হয়। আপনি রাজনীতির মধ্যে থাকবেন, আপনাকে আক্রমণ করলেই আপনি ব্যক্তি আক্রমণ হয়ে যাচ্ছে বলে চিৎকার তুলবেন, এটা করা যাবে না। যে আক্রমণ, লাগাম ছাড়া আক্রমণ পশ্চিমবঙ্গের মানুষের উপরে হয়ে চলেছে গত 14.5 বছর ধরে, তার উল্টো দিকে দাঁড়িয়ে একজন মানুষ হিসেবে আবেগের তাড়নায় কিছু কথা হয়তো বলে ফেলেন, কিন্তু আক্রমণের লক্ষ্য যেখানে আছে সেখানের কথা যদি বিচার করেন, আমাদের যারা দর্শক যারা দেখছেন, তারা যদি সেই লক্ষ্যকে যদি একটা মানে চর্চার মধ্যে রাখেন, তাহলে আমার বিনীত প্রশ্ন, উপলক্ষ হিসেবে যা যা ঘটনা আসে, তাতে ওই লক্ষ্যকে আঘাত করাটা কি খুব অনৈতিক হয়? খুব কি ব্যক্তি আক্রমণ হয়? আচ্ছা, মানে এই ক্ষেত্রে হয়তো দল খানিকটা কম্প্রোমাইজ করতে হচ্ছে হয়তো। বা আমরা কম্প্রোমাইজ করছি না, আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী এই পরিস্থিতিটা এমনই যেখানে কোথায় দাঁড়িয়ে আমরা আগে বলতাম বিহারে জঙ্গল রাজ চলছে, আমি মোটামুটি একই টাইম ফ্রেমের মধ্যে আছি। আপনি নিশ্চয়ই বিহারে গিয়েছেন, আপনি নিশ্চয়ই বেড়াতে যেতে পারেন, আপনি আপনার প্রফেশনাল স্ট্রেচারও আপনি যেতে পারেন, উড়িষ্যায় যেতে পারেন। আমি যখন জন্মেছি, আমি তো জন্মেছি উড়িষ্যায়, সেই সময় আমি দেখেছি উড়িষ্যায় প্রচুর বাঙালি অফিসার, প্রচুর তেলেগু এবং তামিল অফিসার। আমার বাবা সিএজিতে ছিলেন, তো উড়িষ্যা এজিতে আমি দেখতাম যে এনারাই রয়েছেন। কিন্তু এখন অবস্থা দেখুন, আপনার পাড়ার যে কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চে চলে যান, একজন উড়িয়াকে পাবেন, মানে উড়িয়া কর্মচারীকে পাবেন, উড়িষ্যাবাসীকে। তো তার মানেটা হচ্ছে যে আমাদের একটা গ্রস পিছিয়ে আসা হয়েছে সব দিক থেকে আমাদের এই রাজ্যে। এবারে রাজ্যের শুধু পিছিয়ে আসাটা তো রাজ্যের একটা মাটির পিছিয়ে আসা হয় না, তার মানুষের পিছিয়ে আসা হয়। মানুষ লক্ষ্মী হারিয়েছে, সরস্বতী হারিয়েছে। এই যে ক্রমাগত বিতাড়ন লক্ষ্মীর আঙিনা থেকে এবং সরস্বতীর চৌকাঠ থেকে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে, এর বিপ্রতীপে দাঁড়িয়ে যখন লড়াইটা হয়, তখন সেই লড়াইটায় কিছু কিছু এরকম ঘটনা ঘটে যেগুলো হয়তো আকাঙ্ক্ষিত নয়। যখন আপনি মোরালি বা কনসেপচুয়ালি কোন একটা দলকে কমব্যাট করছেন, ফাইট করছেন, তখন এই লড়াইটা কিভাবে বিজেপির লোকেরা মন্ডল থেকে শুরু করে, রাজ্য থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে আপনারা লড়েন, বা তার জন্য বার্তাটা কি থাকে সাধারণ নেতা কর্মীদের জন্য? এটা কি প্যারালাল ফাইট হয় কখনো? প্রথমত আমরা একটা সরকারকে শুধু বদলে দেওয়ার লড়াই লড়ছি না, তাহলে আমরা একটা প্রদেশ
যা কিনা 60s পর থেকে 1960-65 পর থেকে ক্রমান্বয়ে তার লক্ষ্মী এবং সরস্বতীকে হারিয়েছে। ক্রমান্বয়ে রাজ্যবাসী হিসেবে যখন ভারতের অন্যান্য প্রদেশে এখানকার লোকেরা যায়, তারা প্রথমে উপেক্ষা, তারপরে হাস্যাস্পদ হয়ে দেখা দিচ্ছেন। বিভিন্ন জায়গায় যখন আমাদের রাজ্যের মানুষদের নিয়ে কথা বলতে গেলে মানুষ 10 বার ভাবে। এখানে 1 টাকা বিনিয়োগ করতে গেলে শিল্পের জন্য যখন কোনো শিল্পপতিকে খুঁজে পাওয়া যায় না, গত প্রায় 34 বছর আর এখনকার 14.5 বছর যদি আপনি যোগ করেন, তাহলে আপনি দেখবেন যে একটা চিড়ের ভাজার মেশিন, একটা মুড়ি তৈরির মেশিন, একটা সেফ টিফিনের মেশিন বসেনি। একটা গাড়ি তৈরির কারখানা বা বাইক তৈরির কারখানা, অটো বা টোটো বার করে সেটাকে বড় করে বিজ্ঞাপন দিতে হয় যে এটা আমরা একটা কিছু করছি বটে। আমাদের এখানে ইস্পাত শিল্প ঘোষণা করতে গেলে ক্রিকেটারকে নিয়ে যেতে হয় ইটালিতে, এবং ইটালি থেকে ঘোষণা করাতে হয় যে ওটা একটা বিদেশি বিনিয়োগ হলো বটে, যে আমরা এখানে এরকম করছি। তো এই ধরনের হাস্যাস্পদ জিনিস, যা কিনা সত্যি কথা বলতে গেলে এই রাজ্যের মানুষকে টাকা এবং জ্ঞান সব দিক থেকে বঞ্চিত করে রাখে, বিদ্যা এবং পয়সার থেকে, যেটা একে অন্যের পরিপূরক এবং একে অন্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা এই জায়গাটাকে বদলে দিতে চাইছি। আমরা একটা নতুনভাবে বলবো না, কিন্তু আমরা একটা পুনর্জাগরণ চাইছি, ফিনিক্স পাখির মতন। জ্বলে যাওয়া বাসা কিংবা বাসাতে আগুন লেগেছে, সেখানে পাখিটিও পুড়ে মরছে, কিন্তু নতুন যে জেনারেশন আসবে, নতুন যে পশ্চিমবঙ্গ হবে, সেই পশ্চিমবঙ্গ সারা পৃথিবীর চোখে চোখ রেখে কথা বলবে। আমরা এই দিনবদলের স্বপ্ন দেখি 80 সাল থেকে। এমন একটা সময় আপনি বসবাস করছি পশ্চিমবঙ্গে, যেখানে রাত্রি 2টো তো ছেড়ে দিন, দুপুর 2টোয় যদি বাড়ির কোনো বয়স্তা মেয়ে, তার 9 বছরও বয়স হতে পারে, তার 99 বছরও বয়স হতে পারে, কোনো মহিলা, জেন্ডারে যিনি স্ত্রী, তিনি বাড়ি থেকে যদি বেরোন, তিনি কখন ফিরবেন, কিভাবে ফিরবেন, তাই নিয়ে আতঙ্ক তৈরি হন। তিনি ফিরবেন কিনা সেটা নিয়ে আমাদের চিন্তা থাকে। এমন একটা সমাজ আমাদের এখানে এই মুহূর্তে, এই রাজ্যের পরিস্থিতি এমন যে আপনি কোনো কিছু করবেন কি করবেন না, আপনি আপনার ধর্মীয় যে আচরণ সেটা পালন কিভাবে করবেন, সেটা করতে গেলেও আপনাকে হাইকোর্টে যেতে হয়। বাঙালি মেরে বাঙালি প্রেম, বিজেপি সেম সেম। ফিরহাদ হাকিম আজকে বলেছেন বাঙালি বিরোধিতার একটা পারসেপশন। আমি সম্প্রতি বেলডাঙ্গায় ঘটা ঘটনা, তার পিছনে জড়িয়ে থাকা বিজেপি, যদিও বিজেপি পরিচালিত নয়, বেশ কিছু রাজ্যে, তার মধ্যে উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে এবং উত্তরপ্রদেশ রয়েছে, পরিযায়ী শ্রমিকদের উপর নাকি হামলা চালানো হচ্ছে। কেন হামলা চালানো হচ্ছে? পরিযায়ী শ্রমিকরা যে বাইট দিচ্ছে, টিভি মিডিয়ার পার্সন হিসেবে আমি যেটুকু শুনছি, সেখানে যখনই তারা দেখছে বাংলায় কথা বলে, হয় সে আলী নয় সে শেখ, বা তার নামের আগে মোহাম্মদ লাগানো আছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে, মুসলিম সে, তাকে ধরে মারা হচ্ছে কিছু কিছু জায়গায়, বিক্ষিপ্ত হলেও হচ্ছে। এটা কেন হচ্ছে তাহলে? দেখুন, বাংলাদেশি সন্দেহে যে এই ঘটনাগুলো ঘটছে, এবং অনেক ক্ষেত্রে ঘটনা সন্দেহের জায়গা থাকছে না, সরাসরি সেটা বোঝা যাচ্ছে। এর জন্য দায়ী কে বা কারা? 34 বছরের বাম শাসন, এই যে রিগিং এর রাজনীতি, রিগ করে জিততে হবে, অর্থাৎ বেআইনিভাবে ভোট করিয়ে ভোট কেন্দ্রকে অসার করে মিথ্যে ভোট দিয়ে জিততে হবে। তার জন্য ভোটদাতা কে হবেন? একই মুখ যদি বারবার যায় তাহলে তো মুশকিল, তাই জন্য বাইরে থেকে অন্য মুখ আনতে হবে। সেই মুখ কোথা থেকে আসবে? পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ হবার পর থেকে, মোটামুটি 75-এর পর থেকেই ওপার বাংলা থেকে লোক আনা গোনা শুরু হয়। 78-এর পর থেকে 78 থেকে 80 এবং 82 অবধি প্রায় বর্ডার থেকে তুলে ভোটের সময় লোক আসতেন, ভোট দিতেন, আবার ফেরত চলে যেতেন। 80-র পর থেকে কেউ আর ফেরত যেতেন না। আমরা 80-র পর থেকেই বলতে থাকি যে এই অনুপ্রবেশকারী মুসলিম জনসংখ্যা, যেটা কিনা মূলত বাংলাদেশ থেকে আসছে, যে জনতার এখানে আসার কোনো অধিকার নেই। উদ্বাস্তু হিন্দু আর অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশের নিরিখে দুটো আলাদা জাতি। সেই ক্ষেত্রে কারা এদেরকে ঢুকতে দিয়েছেন? কারাই হিন্দু হোমল্যান্ড বলে তৈরি হওয়া পশ্চিমবাংলায় অনুপ্রবেশকারী মুসলমানদের আশ্রয় দিলেন, যাদের কিনা বাংলাদেশে নিজস্ব বাড়ি আছে, ঘর আছে, অন্তত ধর্মীয় কারণে, মুসলমান হবার কারণে বাংলাদেশে তো আর মুসলমানকে নিপীড়িত হতে হয় না, অন্য হাজারো কারণ থাকতে পারে। যারা এখানে নিয়ে এলেন তারা ছিলেন কমিউনিস্ট, এবং তারপরে তাদেরকে আপনি সীমান্তের 10টা জেলা, কোচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে যদি আপনি শুরু করেন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আমাদের নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই পুরো 10টি জেলায় 600% কাছাকাছি অনেক ক্ষেত্রে পলিউশন বেড়েছে।
সারা ভারতবর্ষের লোক অবাক হয়ে তাকিয়ে থাকছে, এর দায় কার? কারা এই সন্দেহ তৈরি করেছেন? আর দ্বিতীয় পলিউশন মানে এই যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ, একদম 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 পপুলেশনের মধ্যে একটা পলিউশন দেখা দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেমোগ্রাফিক্যাল যে চেঞ্জ, এই যে জনবিন্যাস একদম পুরোপুরি বদলে যাওয়া। আপনাকে বলছি, ভারত স্বাধীন হওয়ার সময় 58% নয়, মাত্র 43% মুসলমান ছিলেন, বাকি শতাংশ হিন্দু ছিলেন মুর্শিদাবাদে। আজকে সেখানে দাঁড়িয়ে সেখানকার বিধায়ক বলছেন আমরা 70% ওরা 30%। এই যে তাহলে হিন্দুর সংখ্যা কেন বাড়লো না, বা মুসলিম সংখ্যা কি করে বেড়ে গেল? এ তো বোঝাই যাচ্ছে। তো এর জন্য তো কোনো কঠিন বীজগণিত, পাটিগণিত কিংবা জ্যামিতি করার দরকার নেই, কোনো হাই প্যারাবোলের অঙ্ক করার দরকার নেই, কলনবিদ্যা আনার দরকার নেই, ক্যালকুলাসের 4টে অঙ্ক আমার সামনে আপনাকে রাখতে হবে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন যে এইরকম হয়েছে। এর জন্য যারা দায়ী তারাই এর উত্তর দেবেন। আজকে যারা পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলাদেশের বাঙালিদের একই জনগোষ্ঠীতে রাখেন, যারা মনে করেন ওপারেও বাঙালি এপারেও বাঙালি, যারা একই বারে বারে আমাদের এখানে বসে ডিমের ডবল কুসুমের গল্প আমাদের শোনান, তারই দোকান দেন, তাদের সেসব বিক্রি করেন, তাদের কাছে বিনীত প্রশ্ন যে একটাই কথা, ওপার থেকে চলে আসতে আমাদের কেন হয়েছিল? আমরা যারা উদ্বাস্তু পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে আজকে এখানে এসে দাঁড়িয়ে আছি, সেই সময়ের ভবিষ্যৎ হিসেবে আজকে বর্তমান আমাদের পূর্বপুরুষদের ওপার থেকে চলে আসতে হয়েছিল কেন? কেন জ্যোতি বসুরকে চলে আসতে হয়েছিল বা তার আত্মীয়দের চলে আসতে হয়েছিল? কেন মাস্টারদা সূর্য সেনকে মানে তিনি তো মারা গেছিলেন, তার আত্মীয় স্বজন কেন কলকাতায় এসেছিলেন? কেন তপন শিকদারকে চলে আসতে হয়েছিল? কেন শ্রমিক ভট্টাচার্যের পরিবারকে চলে আসতে হয়েছিল? কেন দেবজিৎ সরকারের পরিবারকে চলে আসতে হয়েছিল? আমি ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার বললাম, একটাই কারণ খুঁজলে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষদের পদবী। আমাদের পূর্বপুরুষদের পদবীর কারণে আমাদের ওপার থেকে এপারে চলে আসতে হয়েছিল। ঠিক একই ঘটনা যাতে অন্য অন্য রাজ্যে না ঘটে, সেই ভয়ের কারণেই হয়তো এটা হচ্ছে। কিন্তু এই দোরখ হলো, ভোর হলো, খালামণি এসরে, এই যে সুরে যারা গান গাইছেন বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে, তাদের এই জিনিসটাকে বন্ধ করতে হবে, এবং বন্ধ করার একমাত্র উপায় যে এই সম্বন্ধে সম্যক অবগতির দরকার। আজকে প্রায় 80 বছর ধরে যে এই সবাই সমান ইত্যাদি বলে এক পক্ষকে অসমান করে দেবার যে প্রবণতা, সেটা বন্ধ হওয়া দরকার। এবং বাঙালি তখনই বাঁচবে যখন বাংলা বাঁচবে। শামশেরগঞ্জ যে আন্দোলন দেখলো, এবং এই সম্প্রতি পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে বেলডাঙ্গা যে আন্দোলন দেখলো, দেবজিৎদা প্রশাসনে আসলে, ক্ষমতা আসলে, মানে আমি বলছি কেন এখানে প্রশাসন, কারণ খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা তো বুঝতেই পারছেন এটা আমার আউট অফ কন্ট্রোল, আমার হাতের বাইরে। এই যে একটা এনার্কি তৈরি হচ্ছে, এই যে একটা ভ্যান্ডালিজম চলছে, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কোনো মা তার বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, রাস্তা ব্লক, রোড ব্লক রয়েছে, যে কোনো সময় যে কোনো গাড়িতে আগুন লাগানো হতে পারে। আমি সামনে থেকে দাঁড়িয়ে কার্তিক পুজোর ঘটনা রাত 1:30টার সময় বেলডাঙ্গার উচ্ছৃঙ্খলতা দেখেছি। দেবজিৎ, এটা কি এখন নাও আপনার কি মনে হয় এটা কি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে? তার কারণ পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে, এনবিএসটিসির সরকারি বাস ভাঙচুর হচ্ছে। তাহলে আপনি সরকারকে কি দায়িত্ব দেবেন এখানে? এরা এখন কোন জায়গায় রয়েছে? কোন গোষ্ঠী করছে আমি বলছি না, কিন্তু কারা এটা করছে যেখানে পুলিশের গাড়ি, সরকারি বাস, সরকারি সম্পত্তি, বিডিও অফিস সব ভাঙচুর করছে? কারা এটা করছে? তাদের নাম দেখুন, যারা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, নাম দেখলেই তো বুঝতে পারবেন। আবার এর জন্য কি ফেলুদাকে ডাকতে হবে? আশকারা একদম সেটাই বলতে চাইছি। আশকারাটা কারণ পুলিশ তো গ্রেফতার করছে। একজন ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টার, আমি নাম করে বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বলছেন হাম দো হামারা দো। তিনি আমাদের এই দপ্তরের তিনি মন্ত্রী, যেটা বিধানসভার সদস্য। শুধু তাই নয়, তিনি মন্ত্রী। তিনি বলছেন হাম দো হামারা দো শুধু হিন্দুর জন্য হবে, হাম দো হামারা ছে হওয়া উচিত মুসলমানের জন্য। যেখানে দাঁড়িয়ে আরেকজন বিধায়ক তিনি বলছেন যে আমরা গলা কেটে ভাসিয়ে দেবো, আমরা এখানে 70% হিন্দুরা 30%, গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে আমাদের সময় লাগবে না। এখন যেটা নতুন যে পারসেপশন, মানে তৃণমূল কংগ্রেস বলছে, জ্ঞানেশ কুমার তো একবারও বলছে না, সবাই ভ্যানিশ কুমারই বলছে, এই ভ্যানিশ কুমার হচ্ছে বিজেপি দ্বারা নির্বাচিত, মানে কনস্ট্রাকশন যখন হয়েছে তখনই একটা ডিফল্ট, এবং তারপরে যা যা হচ্ছে এসআইআর এন্ড আদার্স, এগুলো সবটাই বিজেপি ম্যানুপুলেটেড। আমি যেটা দেখেছি, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বর্তমান যে ফরমেশন সেটা নিয়ে। তাহলে যদি একজন নির্বাচন কমিশনের, একজন সাংবিধানিক প্রধানকে তুই তোকারি করা হয়,
গালিগালাজ করা হয়, নাম নিয়ে ভ্যানিশ কুমার বলা হয়। কোথায় কোর্ট, কন্ডেমড অফ কোর্ট? দেবজিৎ দা, কেউ কোনো বিজেপি নেতা তো করছে না। বিজেপি দাদা, আপনাকে আমার এটা আরেকটা বড় প্রশ্ন, আরেকটি সাংবিধানিক ফর্ম হচ্ছে ফর্ম 7। যখন বিজেপির লোকেরা জমা দিতে যাচ্ছে, সেটা কোনো জায়গায় তাদের কোমর ভাঙা মার দেওয়া হচ্ছে। সাংবিধানিক ফর্ম জ্বালানো যায় কিনা এটা তো পরের প্রশ্ন, কিন্তু তার জন্য বিজেপির লড়াইটা কোথায়? না। কোর্টের লড়াইটা প্রথম কোথায়? কথা রাস্তায় নামাটা কোথায়? প্রথম কথা হচ্ছে, এত অত্যাচারের পরেও আপনারা জানেন 21-এর পরে যে ধরনের বাঁধন ছাড়া অত্যাচার হয়েছে, আমাদের প্রায় 250-র কাছাকাছি লোক মারা গেছেন, সদস্য সমর্থক। প্রায় 1200-র উপর সদস্য সমর্থকের বাড়ির মহিলা তারা ধর্ষিতা হয়েছেন, নির্যাতিতা হয়েছেন, সেক্সুয়ালি হ্যারাসড হয়েছেন। প্রায় 2500-এর কাছাকাছি মাটির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পাকা বাড়ির ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া। আমি সবকিছু মানছি, কিন্তু এই সবের পরেও তো জিততে পারেননি। আমি বলছি, তারপরেও বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে, একমাত্র প্রধান বিরোধী দল, এই একটি আইএসএফ যদি ছেড়ে দেন, তাহলে আমরা দাঁড়িয়ে আছি কারোর দয়ায় নেই। আমরা এই রাজ্যের ভোট পার্সেন্টেজে মাত্র 2.5%-এর কাছাকাছি পার্থক্য আমাদের রুলিং অনুযায়ী বলছেন, আমরা তাই বলছি। এই রাজ্যে তো একা এসআইআর হচ্ছে না, একমাত্র মানে বিজেপি শাসিত রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেই একমাত্র এসআইআর হচ্ছে না, আরো 3টে রাজ্য আছে। কোথাও ইট পড়ছে, কোথাও পুলিশ বিডিও অফিস জ্বালানো হয়েছে, সব জায়গায় তো ভিডিও আছে। এত লোক মারা গেছে আতঙ্কে, কোথাও মারা যাচ্ছে আতঙ্কে অন্য জায়গায়। এখানেই আতঙ্কের কথা, যারা 4টে আঙুল নেই বা 5টা আঙুল নেই, সেও নাকি সুইসাইড নোট লিখছে। পরিবারগুলো তো বলছে দাদা, পরিবাররা কি করে? বিএলওর আতঙ্কগ্রস্ত হচ্ছে। না, আমি আবারও বলছি, দুজন বিএলওর আতঙ্কগ্রস্ত হয়ে মৃত্যুর খবর খুব কিছুদিন চললো। 72 ঘন্টা যেতে না যেতে, অনেক ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেই পরিবারের এলো। তার মধ্যে একজন হিন্দু এবং একজন মুসলিম। দুজনের ক্ষেত্রেই দেখা গেল যে তারা টিএমসির কোনো না কোনো নেতার দ্বারা নির্যাতিত। এক অংশের মানুষ, এই একদম শেষ দুটো প্রশ্ন একদম আপনার কাছে, সেটা হচ্ছে সেটিং ইস্যুতে, কারণ একাধিক তদন্ত মাঝপথে থমকে আছে, একটা কনক্লিউশনে আসার জায়গা পাচ্ছে না মানুষ। বিশেষত এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কণ্ঠস্বর বিচার হয়েছে, সাহেব অব্দি সত্যি পৌঁছানো যায়নি, সত্যি যায়নি। সেই জায়গাগুলো, এই যে তদন্তের, ভোট আসলে তদন্ত বাড়ে, আইপ্যাকের অফিসে যে ঘটনা ঘটলো, এতে কোনো না কোনো এক জায়গায় একটা সেটিং তত্ত্ব সামনে মানুষ নিয়ে আসছেন অনেকে, যারা অতৃণমূল অবিজেপি। তারা সত্যি কি সেটিং আছে দেবজিৎ? অতৃণমূল অবিজেপি যারা, যাদের কথা আপনারা বলছেন, তারা চায়ের দোকান, পানের দোকান আর বিভিন্ন টিভি চ্যানেলে কখনো কখনো কোটায় আসেন, কোটায় বসেন। বিধানসভায় তাদের কেউ ভোট দেয় না, লোকসভায় তাদের কেউ এই রাজ্য থেকে ভোট দিয়ে কোথাও পাঠাননি। তারা এমনকি সমবায় সমিতিতেও তারা ব্রাত্য। তাদের কথায় দু একটা সংবাদপত্র এবং কিছু সংবাদ মাধ্যমের লোক তাদেরকে এখনো প্রাসঙ্গিক করে রাখার চেষ্টা করেন, এবং সেটাও আইপ্যাকের পয়সায়, পেরোলে। আমরা এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। অবশ্যই আইপ্যাককে যারা এখন রেখেছেন তাদের পেরোল এটা। সুতরাং এই ঢাকের মায়াদের কথায় নেচে কোনো লাভ নেই, ঢাক ওপরেই বাজছে। বাইনারি একটাই, হয় তৃণমূল নয় বিজেপি। আপনি যদি অন্যায়ের সঙ্গে থাকতে চান, আপনি যদি কাটমানিকে মেনে নেন, আপনি যদি ভর দুপুরে আপনার মেয়ের ফিরে না আসা এবং তারপরে খবর পান যে আপনার বাড়ির স্ত্রী বা মেয়েকে, কন্যাকে শাহজাহানের ডেরায় 3 রাত্রি রাখা হয়েছিল পিঠে বানানোর জন্য, আপনি যদি মেনে নেন, আপনি যদি এটা মেনে নেন যে 50 লাখ টাকা প্রত্যেক সপ্তাহে মাগুর মাছ বেচতে বেচতে লটারির টিকিট কেটে পাওয়া যায় এবং সেটাকে মুড়ির টিনে কনভার্ট করে আনা যায়, কলকাতার থাকা শান্তির জায়গায় বেশ কিছু টাকা পয়সা ঢুকে পড়ে এবং সেই টাকা পয়সার কোন হাল হদিস হয় কেউ জানে না, একজন লোক 6000% লাভ করতে পারে, ভাবা যায়? আমাদের এখানে বেকাররা তো সেটা জানতেই চাইতে পারে। আপনি যদি এগুলো মেনে নেন, আপনি অবশ্যই তৃণমূলকে ভোট দেবেন, আপনি তৃণমূলই বলে গর্ববোধ করবেন। আর যদি না মেনে নেন, যদি চাকরির চুরি, মেধা চুরি, সব রকমের দুর্নীতির উল্টো দিকে দাঁড়িয়ে, বিপ্রতীপে দাঁড়িয়ে, একক কেউ নেই আপনার সঙ্গে, বিজেপিরও থাকার দরকার, কিন্তু আপনি যদি মেনে না নেন যে এগুলো আমি মানছি না, এগুলোর প্রতিকার চাই, তাহলে আপনি বিজেপিকে ভোট দেবেন। যদি অন্য কোথাও ভোট দেন, তাহলেও সেটা প্রথম পেছনের দরজা দিয়ে কেটে, ভোট কেটে, আসলে প্রথমের যারা, অর্থাৎ চাকরি চুরি, মেধা চুরি, মেয়েদের ওপর অত্যাচার, জল জঙ্গল পরিবেশের প্রতি যুদ্ধ ঘোষণাকারী একটি দল, তার পরিচালিত সরকার, সোজাসুজি তৃণমূল সরকারকে আপনি সাহায্য করবেন। শেষ প্রশ্ন করব, বারাসাতে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, আমার দেখে খুব অবাক লাগলো যে একজন মানে রাজনৈতিক নেতা আসছেন বলে অনেক মেয়েরা নাকি পার্লারে গেছে। তারা এসে টিভির একটি সোশ্যাল সাইটে তারা বলছে, উই লাভ ইউ, আই লাভ ইউ অভিষেক, আই লাভ ইউ অভিষেক।
পরিষ্কার তার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। আমার কথা দেখুন, তৃণমূলে কি হচ্ছে সেটা নিয়ে আপনাদের কিছু করার নেই, কিন্তু এই যে এরকম একজন মাস আইকন, এর এগেনস্টে লড়তে গেলে তো বিজেপির একজন মাস আইকন দরকার। মানে সুন্দর দেখতে, কথাবার্তা খুব মানে একদম পরিমার্জিত হবে, একদম ঝকঝকে তকতকে যেটা বলা হয়, র্যাম্পে হাঁটবেন, হাত তুলে জনসমর্থন নেবেন, গাড়ির উপর উঠবেন কিনা জানি না, কারণ আমি এইটা বলতে পারি না, কারণ একবার সুকান্ত মজুমদার গাড়ির উপর উঠে অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটে সন্দেশখালী আন্দোলনের সময়, সেটা জানি না। এর বিরুদ্ধে কমব্যাট করবার জন্য একটা মানে ফেস রাজ্যে, কখনো মনে হয় দেবজিৎ এরকম ফেস একটা থাকলে ভালো হতো, ঝকঝকে তকতকে কিছু? দেখুন, আমি যতদূর, আমি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পড়তাম, সেখানে আমি একটা জায়গায় পড়েছিলাম যে ঈশ্বরের ছোট ছেলে, সব থেকে ছোট ছেলে, তাকে দেখতে খুব সুন্দর ছিল। ঈশ্বর মানে গড, তার সব থেকে ছোট ছেলেকে নাকি দেখতে সব থেকে সুন্দর ছিল, তাকে সবাই খুব ভালোবাসতো, কিন্তু তাকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল, কেননা তার নাম ছিল স্যাটার্ন। তো আপাতভাবে দৃষ্টি শোভন যা কিছু, তার যদি ভালো হয় তাহলে সবাই ভালো হয়। বাতাসে উড়িছে প্রেম, নয়নে লাগিছে নেশা, লেগেছে নেশা, কারা যেন কানে কানে কয়ে যাচ্ছে বসন্ত এসে গেছে। সেটা যদি বসন্ত না হয়, তাতে যদি কেউ জোর করে বলেন ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত, সেটা যদি জোর করে বলানো হয়, সেটা যাই হোক, সেখানে সব কিছু হতে পারে, কিন্তু সেখানে বাসন্তী পুজো বা সেই সময় বসন্ত উৎসব হতে পারে না। সেটা হচ্ছে হান্টারের সামনে জঙ্গলের বাঘও হাত জোর করে টুলের ওপরে দাঁড়িয়ে, কিন্তু সেটা ভয় করে, ভালোবাসায় নয়। রাজ্য নাকি লক্ষ্মী এবং সরস্বতীর চ্যুত হয়েছে। আমি জানি না যে লক্ষ্মীর ভান্ডার রাজ্য পেয়েছে, কত মানুষ পেয়েছে, যার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, সেটা দেবজিৎ সরকার জানেন কিনা। আর এই লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে লড়াই করবেন তারা, নাকি তৃণমূলের সঙ্গে লড়াই করবেন তারা, এই জন্য বিজেপিকে হয়তো আগামী দিনে ভাবতে হবে। তবে মানুষের এই প্রাপ্তির ভান্ডার বন্ধ হবে না, এটাও বিজেপি নেতারা কমিট করেছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, হয়তো অন্য কোনো নামে মানুষের কাছে আসবে। দেখা যাক সময় কি বলে। এখন তো সামনে পুরো লড়াই পড়ে। যারাই পডকাস্টে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু প্রত্যেকটি কথা দেবজিৎ সরকারের খুব মন দিয়ে শুনবেন, মাথায় রাখবেন। শুধুমাত্র একটা পডকাস্টের ইন্টারভিউ করতে আমরা আজকে বসিনি, মাইন্ডসেট করবার জন্য এটা ওষুধের মতো কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেবজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনিও সুস্থ থাকবেন, ভোটের লড়াইতে নিজেকে সম্পূর্ণ বিকশিত করবেন। বাঙালি ভালো থাকুক, বাঙালি সুস্থ থাকুক। নমস্কার। নমস্কার।